আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ঈদে রোস্ট এবং পোলাও কম বেশি সবার বাসাতেই রান্না করা হবে, কিন্তু সমস্যা হচ্ছে বাসায় রোস্ট রান্না করলে কেন জানি স্বাদটা খুব একটা ভালো আসে না। তবে আজকে আপনাদের সঙ্গে যেই রেসিপিটা শেয়ার করব, এই রেসিপি ফলো করে যদি রোস্ট রান্না করেন তাহলে রোস্টের স্বাদ এত পরিমাণ বেশি হবে যে বাসার সবাই শুধু আপনার হাতেরই রোস্ট খেতে চাইবে। বিশ্বাস হচ্ছে না? আমার কথায় বিশ্বাস করার কোনো দরকার নেই। আপনি হয়তো অনেকভাবে রোস্ট রান্না করেছেন, কিন্তু একবার হলেও এই রেসিপিটা ফলো করে রান্না করবেন। আমার কথায় বিশ্বাস করতে হবে না, রোস্টের স্বাদের পার্থক্য আপনি নিজেই বুঝতে পারবেন। এখন আমি রোস্টের মশলা তৈরি করব। সেজন্য দারচিনি নিয়েছি 4-5 টুকরা, লবঙ্গ নিয়েছি 4-5টি, কালো গোলমরিচ নিয়েছি হাফ টেবিল চামচেরও একটু কম, সাদা এলাচ নিয়েছি 10-12টি, জয়ত্রী নিয়েছি 4-5 টুকরা, জয়ফল নিয়েছি সামান্য একটু। জয়ফল চাইলে স্কিপ করতে পারেন, তবে জয়ত্রী অবশ্যই ব্যবহার করবেন। গোটা ধনে নিয়েছি প্রায় হাফ টেবিল চামচের একটু কম। এখন এই সব মশলাগুলোকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। ভাজার কোনো প্রয়োজন নেই, কাঁচা মশলাটাই গুঁড়ো করে নিব। এই মশলার পুরোটা লাগবে না, এখান থেকে 1 টেবিল চামচের মতো আমি ব্যবহার করব। আর বাকি মশলাটা আমি একটা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিব। এতে করে মশলার গন্ধ এবং স্বাদ একদমই ভালো থাকবে, একটুও নষ্ট হবে না। একবার আপনি মশলা তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিলে রোস্ট রান্নার সময় বারবার মশলা তৈরির ঝামেলাটা আর থাকে না। মশলাটা একপাশে রেখে দিলাম এবং পোস্ত দানা নিয়েছি 1 টেবিল চামচ, কাজু বাদাম নিয়েছি 12 থেকে 15টির মতো। এখন সামান্য পানি দিয়ে ব্লেন্ডারে খুব মিহি একটা পেস্ট তৈরি করে নিব, যেন পোস্ত দানাটা গোটা গোটা না থাকে, একদম মিহি হয়ে যায়। আমি ব্লেন্ডারে দিয়ে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিয়েছি, এটা পরবর্তীতে ব্যবহার করব। এখন রোস্টের চিকেনটাকে মেরিনেট করে রাখবো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো লবণ, হাফ টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি রোস্টের মশলা, যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাই, এবং আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো। এখানে আর বাড়তি কোনো মশলা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, এই কয়টা মশলা ব্যবহার করলে যথেষ্ট। খুব ভালোভাবে চিকেনের সাথে মশলাগুলোকে মাখিয়ে মেরিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিব। এবার রোস্ট রান্না করার জন্য প্রথমে পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিব। অনেকে রোস্ট রান্না করার সময় কিন্তু কাঁচা পেঁয়াজ ব্যবহার করে, অথবা পেঁয়াজ ব্লেন্ডারে ব্লেন্ড করে সেই পেঁয়াজের পেস্ট ব্যবহার করে। কাঁচা পেঁয়াজ ব্যবহার করলে কিন্তু রোস্টের স্বাদ খুব একটা ভালো হয় না। পেঁয়াজ বেরেস্তার জন্য রোস্টের গ্রেভি থেকে শুরু করে চিকেনের স্বাদটা কিন্তু বেড়ে যায় বহু গুণে, আর চিকেনের মধ্যে কিন্তু সুন্দর একটা ফ্লেভারও অ্যাড হয় এবং রোস্টের গ্রেভির কালারটাও কিন্তু সুন্দর আসে। এখানে আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজার সময় কিন্তু অবশ্যই তেলটা একটু বেশি দিবেন, কারণ এই তেল দিয়ে পরবর্তীতে আমরা রোস্ট রান্না করব এবং এই তেলের মধ্যেই কিন্তু চিকেন ভাজবো। আমার পেঁয়াজ বেরেস্তা কিন্তু ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা যখনই একটু গোল্ডেন ব্রাউন কালার আসতে শুরু করবে তখনই কিন্তু চুলার আঁচটা একদম লোতে করে দিবেন, তাছাড়া কিন্তু পেঁয়াজ বেরেস্তা ওঠাতে ওঠাতে বাকি পেঁয়াজ বেরেস্তাগুলো পুড়ে যাবে। পেঁয়াজ বেরেস্তাগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এই পেঁয়াজ বেরেস্তা আমি পরবর্তীতে ব্যবহার করব। এখন রোস্টের গ্রেভিটা তৈরি করব। অনেকে যেটা করেন, রোস্ট রান্না করার সময় চিকেনটা কিন্তু আগে ভেজে নেন, পরবর্তীতে রোস্টের গ্রেভি তৈরি করেন। এই কাজটা কখনোই করতে যাবেন না। আগে রোস্টের গ্রেভিটা তৈরি করে নেবেন, তারপরে চিকেন ভাজবেন। আর সেটা কেন করবেন সেটা আমি একটু পরেই বলে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দেওয়ার সময় চুলার আঁচটা কিন্তু একেবারে লোতে দিয়ে রাখবেন, তাছাড়া আদা রসুন বাটা দেওয়ার সাথে সাথে তেলটা কিন্তু চারিদিকে ছিটতে শুরু করবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবার পর তেজপাতা দিয়ে দিচ্ছি 2টা, মাঝখান থেকে চিড়ে দিয়েছি। এখন এর মধ্যে ব্লেন্ড করে রাখা পোস্ত দানা এবং বাদাম বাটা দিয়ে দিচ্ছি। এখন সব কিছুকে আবারও একটু কষিয়ে নিব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। এখন জয়ত্রী দিয়ে দিচ্ছি 1 টুকরো। গোটা মশলা অন্যগুলো ব্যবহার না করলেও জয়ত্রীটা অবশ্যই ব্যবহার করবেন, এবং গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর সামান্য একটু দুধ দিয়ে দিচ্ছি। রোস্টের এই গ্রেভিতে অবশ্যই দুধ ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু রোস্টের মধ্যে শাহি একটা ফ্লেভার অ্যাড হয়। এখন আমি বাকি মশলাগুলো ব্যবহার করব। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, 2টা সাদা এলাচ দিয়ে দিচ্ছি, 2 টুকরা দারুচিনি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে যে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা সেটা দিয়ে দিচ্ছি, একটু ক্র্যাশ করে দিচ্ছি, এবং শাহি একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কেওড়া জল এবং 1 টেবিল চামচের মতো গোলাপ জল।
কৌটার যে মুখিটা ছিল সেই মুখি দিয়ে এক মুখি করে দিয়েছি। এবার পানি দিয়ে দিচ্ছি এবং এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। রোস্টের মশলা যত ভালোভাবে কষাবেন রোস্টের স্বাদটাও কিন্তু অনেক বেশি ভালো আসবে। রোস্ট কিন্তু খুব বেশি ঝাল ঝাল খেতে ভালো লাগে না, অনেকে তো ঝাল ব্যবহারই করেন না, শুধুমাত্র গোটা মরিচ ব্যবহার করেন। তো আমি এখানে প্রায় 4-5টি মরিচ মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি আর সেটাই ব্যবহার করছি। আমার কাছে এভাবে মরিচটা একটু ফাটিয়ে ব্যবহার করলে সেটাই খেতে বেশি ভালো লাগে। মরিচ থেকে খুবই অল্প পরিমাণ ঝাল বের হয়। এখন এই মশলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে কষিয়ে নিব। একদিকে মশলাটা কষাতে থাকবো এবং অন্যদিকে আমি চিকেন ভেজে নিব। মশলা এক চুলায় কষাতে দিবেন এবং অন্য চুলায় চিকেন ভাজবেন। গরম গরম চিকেন গরম গরম গ্রেভির মধ্যে যখন দিবেন চিকেনের মধ্যে কিন্তু মশলাগুলো খুবই সুন্দরভাবে প্রবেশ করবে আর চিকেনটাও কিন্তু অনেক জুসি হবে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হবে। তো আমি সেই পেঁয়াজ বেরেস্তার যে তেলটা রেখেছিলাম তারই মধ্যে চিকেনটা ভেজে নিব। চিকেনটা ভাজার সময় চুলার হিটটা একদম হাই রাখবেন, লো আঁচে ভাজবেন না। লো আঁচে ভাজলে যেটা হবে চিকেনটা কিন্তু অনেক হার্ড হয়ে যাবে। এক পাশটা যখন ভাজা হয়ে যাবে ঠিক একইভাবে অপর পাশটাও ভেজে নিতে হবে। চিকেনটা ভাজা হয়ে গেছে, এবার এই চিকেনটা উঠিয়ে সরাসরি গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। আর চিকেন রান্না করার সময় এই প্রসেসটা অবশ্যই ফলো করবেন, তাহলে কিন্তু চিকেনটা অনেক বেশি জুসি হয়। অনেকেরই রোস্ট কিন্তু হার্ড হয়, মাংসটা অনেক শক্ত হয়। এটার প্রধান কারণই হচ্ছে চিকেনটা যদি আগে ভেজে রেখে দেন আর পরবর্তীতে গ্রেভি রান্না করে সেই ঠান্ডা চিকেনটা গ্রেভির মধ্যে ব্যবহার করেন, সেই ক্ষেত্রে চিকেনটা কিন্তু জুসি হয় না, একটু শক্ত হয়। সামান্য একটু কিশমিশ ব্যবহার করছি, কিশমিশটা স্কিপ করতে পারেন, না দিলেও চলবে। এখন পরিমাণ মতো পানি দিয়ে চিকেনটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। আর সবশেষে আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি। রোস্ট রান্না করার ক্ষেত্রে অবশ্যই একটু চিনি ব্যবহার করবেন, তাহলে রোস্টের স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো আসে। এখন আমি চিকেনটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব, যতক্ষণ না পর্যন্ত রোস্টের গ্রেভি থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। রোস্টের গ্রেভি থেকে যদি তেল না ছাড়ে রোস্ট কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না, তাই রোস্ট রান্না করার ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। আর দেখতেই পাচ্ছেন রোস্টের গ্রেভি থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। যখন রোস্টটা হয়ে যাবে তার আগে লবণটা অবশ্যই চেক করে নেবেন। আমি চেক করে দেখেছি সবকিছুই ঠিক আছে আর রোস্ট রান্নাও হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আর এভাবে রোস্ট রান্না করলে সত্যি বলছি অনেক বেশি মজা হয়। আমি আগে অন্য রেসিপি ফলো করে রান্না করতাম, কিন্তু এখন আমি সব সময় এই রেসিপি ফলো করে রান্না করি। এখন রোস্ট রান্না করা আমার কাছে একদম পানির মতো সহজ হয়ে গেছে। আপনি যদি সঠিক রেসিপি ফলো করে রান্না করেন তাহলে অবশ্যই আপনার রোস্টের স্বাদটা কিন্তু ভালো হবে। এবার পোলাও রান্নায় চলে যাচ্ছি। চাল এবং পানির সঠিক পরিমাপ সহ আজকে আপনাদেরকে ঝরঝরে সাদা পোলাও রান্না করে দেখাবো। অনেকেরই পোলাও রান্না করার সময় দেখা যায় পোলাওটা ঝরঝরে হয় না, একটু নরম হয়। আবার অনেক সময় কিন্তু চালটা ঠিক মতো ফুটে না, ভিতরে একটু শক্ত থেকে যায়। যারা ঝরঝরে সাদা পোলাও রান্না করতে চান অথচ রান্না করার সময় এই প্রবলেমগুলো ফেস করেন, আজকের এই ভিডিওটা যদি আপনারা একবার দেখেন আশা করছি নেক্সট টাইম যখন সাদা পোলাও রান্না করবেন আপনার পোলাওটাও কিন্তু একদম ঝরঝরে হবে আর চালটাও পারফেক্টভাবে সিদ্ধ হবে। পোলাও রান্না করার জন্য প্রথমে চালটাকে প্রিপেয়ার করে নিতে হবে। আমি এখানে 3 পট চাল নিয়েছি। রাইস কুকারের যে পটটা থাকে সেই পট দিয়ে 3 পট চাল মেপে নিয়েছি। এবার এই চালগুলোকে পানি দিয়ে হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে কয়েকবার ধুয়ে নিব, যতক্ষণ পর্যন্ত পানিটা পরিষ্কার হয়ে না যাচ্ছে। বেশ কয়েকবার পানি বদলিয়ে আমি চালটাকে ধুয়ে নিয়েছি। এবার এই চালটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব, তাহলে কিন্তু চালটাও একটু পরিমাণে বড় হয় আর পোলাওটাও কিন্তু অনেক ঝরঝরে হয়। আধা ঘন্টা পর দেখতেই পাচ্ছেন চালগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এবার চাল থেকে পানি ঝরিয়ে নিচ্ছি আর একটা স্টেইনারের উপর উঠিয়ে নিচ্ছি। সবগুলো চাল উঠিয়ে নেওয়ার পর স্টেইনারটা এভাবেই রেখে দিব যেন চালের মধ্যে থেকে পানিগুলো ঝরে যায়। এবার আমি পোলাও রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। খুব বেশি পেঁয়াজ কুচি দেওয়ার প্রয়োজন নেই, অল্প একটু দিলেই হবে। 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, মাঝখান থেকে ভেঙে দিয়েছি। 3 টুকরা দারুচিনি দিয়ে দিচ্ছি। 3টা সাদা এলাচ দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে দিচ্ছি 3-4টি। এখন সব কিছুকে একটু ভেজে নিব, খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। একটু ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের একটু কম। এবারে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত একটু ভেজে নিব।
একটু ভেজে নেওয়ার পর চাল দিয়ে দিচ্ছি। এখন এই চালগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চালটা ভাজা একটু কম হলেও কিন্তু পোলাওটা ঝরঝরে হয় না, একটু নরম থেকে যায়। তাই চালটাকে খুব ভালোভাবে ভেজে নেবেন। চালটা যখন ভাজা হয়ে যাবে তখন আপনি বুঝতেই পারবেন চালগুলো কিন্তু অনেকটা ঝুরঝুরে হয়ে যাবে। আর চালটা দেখতেও কিন্তু একটু বেশি সাদাটে লাগবে এবং কড়াইয়ের মধ্যে যখন নাড়াচাড়া করবেন তখন শনশন একটা আওয়াজ হবে। আমি চালগুলোকে প্রায় 10-15 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। পানি এখানে ব্যবহার করেছি চাল যতটুকু নিয়েছি তার ডাবল পরিমাণ। আপনারা যে পট দিয়ে চাল মেপে নেবেন সেই একই পট দিয়ে ডাবল পরিমাণ পানি দিবেন। আমি এখানে 3 পট চাল নিয়েছিলাম, তাই 6 পট পানি ব্যবহার করেছি। আর পোলাও রান্না করার সময় কিন্তু ঠান্ডা পানি কখনোই দিবেন না, অবশ্যই ফুটন্ত গরম পানি দিবেন। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং গোলাপ জল দিয়ে দিচ্ছি। কৌটার যে মুখিটা ছিল সেই মুখি দিয়ে 1 মুখি পরিমাণ। এতে করে পোলাওর মধ্যে কিন্তু সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে। ফুটন্ত গরম পানি মেপে দিতে কিন্তু অসুবিধা হয়, তাই প্রথমেই পানিটা মেপে নেবেন, তারপরে পানির মধ্যে বলক নিয়ে এসে সরাসরি পানিটা দিয়ে দিবেন। তাহলে পরে কিন্তু আর মাপার কোনো ঝামেলা থাকবে না। আর পানি যেহেতু মেপে নেওয়ার পর পানির মধ্যে বলক নিয়ে আসবেন, সেই ক্ষেত্রে কিন্তু খুব বেশিক্ষণ সময় ধরে পানিটাকে ফুটানো যাবে না, তাহলে কিন্তু পানির পরিমাণটা কমে যাবে। তাই পানির মধ্যে বলক আসার সঙ্গে সঙ্গে কিন্তু পানিটা চালের মধ্যে দিয়ে দিবেন। গরম গরম ভাজা চালের মধ্যে গরম পানি দিবেন, সেই ক্ষেত্রে পোলাওটা কিন্তু অনেক ঝরঝরে হয়। একদিকে চাল ভাজবেন, অন্যদিকে পানি দিবেন, তাহলে চালটা ভাজা হতে হতে আপনার পানির মধ্যেও কিন্তু বলক চলে আসবে। পোলাওটা যখন এ পর্যায়ে চলে আসবে আর পানিটা অনেকটাই কমে যাবে, তখন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব। আর এই পর্যায়ে চলে আসলে চুলার আঁচটা কিন্তু একদম লোতে দিয়ে দিবেন। যদি চুলার আঁচটা আগের মতোই রেখে দেন তাহলে কিন্তু চালগুলো ফুটবে না, পানিটা দ্রুত শুকিয়ে যাবে আর কড়াইয়ের তলায় কিন্তু লেগে যেতে পারে। তাই পোলাওয়ের পানি যখন কমে যাবে তখন চুলার আঁচটা একদম লোতে করে দমে দিয়ে পোলাওটা রান্না করতে হবে এবং কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিতে হবে, তাহলে সব চালগুলো সমানভাবে সিদ্ধ হবে। একটা রাইস আপনাদেরকে চাপ দিয়ে দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গেছে আর পোলাওটা কত ঝরঝরে হয়েছে। এই পোলাওটা কিন্তু গরুর মাংস অথবা রোস্ট সবকিছুর সঙ্গে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। যাদের পোলাও ঝরঝরে হয় না, আজকের এই ভিডিওতে যে যে টিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম এগুলো মেনটেন করে যদি পোলাও রান্না করেন, ইনশাল্লাহ আপনাদের পোলাও কিন্তু একদম ঝরঝরে হবে আর সবগুলো চালই পারফেক্ট ভাবে সিদ্ধ হবে। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি, শীঘ্রই ফিরবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সঙ্গেই থাকবেন। নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।